গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি বিশ্ব নেতাদের শেষ শ্রদ্ধা। নিরাপত্তার শঙ্কায় জানা যায় ছিলেন না ছেলে মোস্তফা। জামাত শরিয়া রাষ্ট্র চায়, যা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই সনদ নিয়ে মিথ্যাচারের অভিযোগ। চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোরে নজর রাখছে ভারত। প্রতিবেশী রাষ্ট্রের পদক্ষেপে উপযুক্ত ব্যবস্থা জানালেন জয়সওয়াল। ইউজিসি সমমানে 1/3 শিক্ষার্থীর ঝরে পড়া নিয়ে উদ্বেগ। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। জাতীয় বাজেটের একটা বড় অংশ তো আমাদের এই কারিগরি শিক্ষার পিছনে দেওয়া হয় এবং ওই সমস্ত শিক্ষার্থীরা তো তাদের যে দক্ষতা অর্জন করবার সুযোগ ছিল সেই সুযোগ থেকে তারা। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেন বিশ্ব নেতারা। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় জাতীয় পতাকায় মোড়ানো তার কফিনের পাশে শেষ শ্রদ্ধা জানান তারা। ইরানের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিদেশি রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধি দল একে একে কফিনের সামনে দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা নিবেদন করেন। কোরআন তেলাওয়াত, দুয়ার মধ্য দিয়ে চলছে বিদায়ের আনুষ্ঠানিকতা। ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবের দ্বিতীয় সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিকে। জাতীয় পতাকায় মোড়ানো পরিবারের 4 সদস্য সহ প্রয়াত নেতার মরদেহের কফিন রাখা কেন্দ্রস্থলে। সবার সামনে রাখা ছোট্ট কফিনটি তার 14 মাস বয়সী নাতনির। শোকানুষ্ঠানে প্রথমে শ্রদ্ধা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সংসদের স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা। বিদেশি অতিথিদের মধ্যে প্রতিবেশী ইরাকের প্রেসিডেন্ট নিজার আহমেদি তার প্রতিনিধি দল নিয়ে খামেনির কফিনে শ্রদ্ধা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খামেনির কফিনে শ্রদ্ধা জানান। এছাড়া আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাংলাদেশ, আজারবাইজান, উজবেকিস্তান, বেলারুশ ও কার্গিস্তানের পার্লামেন্টের স্পিকার সহ বহু দেশের প্রতিনিধিরা শোকানুষ্ঠানে অংশ নেন। শোক জানান ভারতের ধর্মীয় ও সরকারের প্রতিনিধিরাও। পরবর্তী ধাপে কোম ও মাশহাদে প্রয়াত নেতা খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নীরব দাস, নিউজ 24। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এরই মধ্যে শেষ যাত্রায় অংশ নিতে উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা। তবে বাবার জানাজায় থাকছেন না ছেলে মোস্তফা খামেনি। নিরাপত্তা হুমকির কারণে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ইরান। 6 দিন ব্যাপী রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান। তবে এই অনুষ্ঠানে বিশ্ব নেতারা উপস্থিত হলেও থাকছেন না খোদ খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। অংশ নেবেন না দাফনেও। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনাও। তেহরানের দাবি, মুজতবাকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার শঙ্কা রয়েছে। তার অবস্থান জানতে সব সময় নজর রাখছে তেল আবিব, আর এ কারণেই খামেনির শোকযাত্রায় থাকছেন না তিনি। তবে অনুষ্ঠান চলাকালে ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে ইরান। আফরিন মৌ, নিউজ 24। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামের শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ বেমানান বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জামাতের সমালোচনা করে বলেন, বিএনপি জুলাই সনদ মানে না। জামাতের এমন বক্তব্য পুরোপুরি মিথ্যা। জামাত ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টের দল, এমন মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জামাতের সমালোচনা করে বলেন, তারা যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায় তা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না। জামাতে ইসলাম শরিয়া ভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়।
যেটা আমার এখানকার বাংলাদেশের মানুষের সামনে যায় না। আমাদের বাংলাদেশের মানুষ একটা উদারপন্থী রাজনীতি করতে চায়, ধর্মে তারা বিশ্বাস করে, তারা ধর্মভীর মানুষ, ধর্মান্ধ কেউ নয়। এ সময় তিনি আরো বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে সরকার তা বাস্তবায়নে কাজ করছে। জুলাই সনদের প্রতিটি শর্তও সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। সংবিধান সংস্কারে জামাত সরকারের ডাকে সাড়া না দিয়ে মাঠে নেমেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি আমাদের ইশতেহারে আমরা যা বলেছি জনগণের সামনে সেটাকেই আমরা পূরণ করতে চাই। প্রতিটি জায়গায়, প্রতি কথায় আমরা জুলাই সনদকে মেনে চলছি। জুলাই সনদের প্রত্যেকটি যে আপনার সাইন যে আপনার শর্তগুলো আছে সেগুলো আমরা অবশ্যই পূরণ করবো। এর আগে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময় এবং সদর উপজেলার রায়পুর ইউনিয়নে আয়োজিত সোলার সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চীন থেকে যুদ্ধবিমান কেনাসহ প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে ভারত। মিডিয়া ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের পদক্ষেপের উপর নজর রেখেই উপযুক্ত পদক্ষেপ নেবে নয়াদিল্লি। বিস্তারিত রিপোর্ট। নিরাপত্তার অজুহাতে প্রতিবেশী দেশগুলোর উপর তীক্ষ্ণ নজর ভারতের। প্রতিবেশীদের বাণিজ্য থেকে শুরু করে সামরিক লেনদেন, প্রায় সব ইস্যুতেই নজরদারিকে নিজেদের জাতীয় স্বার্থ হিসেবে দেখে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া ব্রিফিংয়ে এবার সেই পর্যবেক্ষণের বিষয়টি স্পষ্ট। ব্রিফিংয়ে চীনের পক্ষ থেকে প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর নিয়ে ভারত সরকার অবগত কিনা জানতে চাওয়া হয়। চীনের মধ্য দিয়ে এশিয়ায় প্রভাব বিস্তারের পায়তারা করছে কিনা সেই বিষয়েও সরাসরি প্রশ্ন তোলা হয়। এমনকি বাংলাদেশ চীন থেকে জেট-এনসি যুদ্ধ বিমান কেনার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করছে বলেও প্রশ্ন রাখা হয়, যার জবাব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের এই ধরনের সমস্ত ঘটনা প্রবাহের উপর নিবিড়ভাবে নজর রাখছি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি। দক্ষিণ এশিয়ায় বেজিং এর একক প্রভাব বিস্তার রুখতে বরাবরই সজাগ নয়াদিল্লি। নীরব দাস, নিউজ 24। এইচএসসি ও সমমান পর্যায়ে 1/3 শিক্ষার্থীর ঝরে পড়া নিয়ে উদ্বেগের কথা জানাচ্ছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, এমন পরিস্থিতি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদে। দেখা দিতে পারে দক্ষ মানব সম্পদের ঘাটতি, বাড়তে পারে বেকারত্বের কষাঘাত। কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়েও শঙ্কা রয়েছে। এসব মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ দিচ্ছেন তারা। রাশেদ রায়হানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জুলাই, যে মাসে 2 বছর আগে ছাত্র তরুণদের নেতৃত্বে দেশের ইতিহাসের অন্যতম বড় গণ অভ্যুত্থান হয়েছিল, সেই তরুণরাই ছিল পরিবর্তনের প্রতীক। সেই জুলাই মাসে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় দেখা যাচ্ছে ভিন্ন এক বাস্তবতা। নিয়মিত শিক্ষার্থীদের বড় অংশই পরীক্ষায় অংশ নিচ্ছে না। 2 বছর আগে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল প্রায় 15 লাখ শিক্ষার্থী, কিন্তু এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেছে প্রায় 9 লাখ। নিয়মিত শিক্ষার্থীদের প্রায় 5.5 লাখ পরীক্ষায় অংশই নেয়নি, অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের প্রায় 36% পরীক্ষার বাইরে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কারিগরি শিক্ষা বোর্ডে, যেখানে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। মাদ্রাসা শিক্ষা বোর্ডেও একই চিত্র। শিক্ষাবিদদের মতে এই ঝরে পড়া শুধু শিক্ষা খাতের নয়, ভবিষ্যতে জনশক্তি ও জাতীয় অর্থনীতির জন্য এক বড় সতর্ক বার্তা। যখন ফার্স্ট ইয়ার শুরু হয় সেটা শুরু হয় বেশ দেরিতে, যেহেতু এসএসসি পরীক্ষা দেরিতে হয় এবং শুরু হওয়ার পরে তাদের প্রি টেস্ট, ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা হয়, এরপরে আবার প্রি টেস্ট পরীক্ষা, তারপরে টেস্ট পরীক্ষা। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেকটা পরীক্ষা কেন্দ্রিক হয়ে গেছে। সেখানে কিন্তু শিক্ষণ শিক্ষার কার্যক্রম কলেজ কেন্দ্রিক খুবই কম হয়। এটা কিন্তু শিক্ষার্থীদের উপর এক ধরনের মানসিক চাপ পড়ে এবং তার ফলশ্রুতিতে সবাই তো আর প্রাইভেট টিউশনি বা কোচিং সেন্টারে যেতে পারে না। বেকার জনগোষ্ঠী তৈরি হওয়ার জন্য এটা একটা ইঙ্গিত। এই শিক্ষাবিদ মনে করেন, এমন চিত্রের পিছনে রয়েছে নানান কারণ। অভিন্ন প্রশ্নমালায় সারা বাংলাদেশের পরীক্ষা হঠাৎ করে আমাদের মন্ত্রী মহোদয় সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নের জন্য ভালো একটা পদক্ষেপ। সেই কারণেও হয়তো অনেক শিক্ষার্থী কিছুটা মানসিকভাবে তারা মনে করতে পারে যে এবার প্রশ্ন কঠিন হবে বা নতুন সিস্টেমে কীভাবে প্রশ্ন হবে সেটি একটি বিষয়। আর আমার ধারণা কিছুটা দারিদ্রতাও আছে। কারণ আমরা দেখেছি উদ্বেগজনকভাবে আমাদের দেশে কিন্তু কিশোর গ্যাং বেড়ে গেছে। এটা কিন্তু আমাদের নেতিবাচক আচরণের দিকে এই সমস্ত যুবকেরা ভুল পথে প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকে।
পরিস্থিতি বদলাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদরা। এদিকে শিক্ষকদের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সরকার। বা বোঝা হিসেবে জাতির ঘাড়ে দাঁড়াবে। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। বান্দরবানের নাইখংছড়ি ও কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষে সীমান্তের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তের ওপারে ভয়াবহ গোলাগুলি আর বিস্ফোরণের বিকট শব্দে এপারের ঘরবাড়ি কেঁপে উঠছে। উদ্ভূত পরিস্থিতিতে ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা রয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বিজিবি কোস্টগার্ড। দীর্ঘ কয়েক মাসে তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। রাখাইন রাজ্যের মংডু ও বুথিডং সহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন করে তীব্র গোলাগুলি, বিমান হামলায় সীমান্ত জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংঘর্ষে মুহুর্মুহুর গুলির শব্দ ভেসে আসছে এপারে। বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত এলাকায় ঘুমধুম ও তমরু এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বড় ধরনের ঘটনার আশঙ্কায় অনেকে নিরাপদে আশ্রয় নিচ্ছেন। বিকট শব্দ এবং বাড়িঘরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। রাখাইন রাজ্যের মায়ানমার সরকার কর্তৃক, জান্তা সরকার কর্তৃক এখানে হামলা চালানো হয়। ওই দেশের নাকি জান্তা বাহিনী মানে যুদ্ধ হামলা চালাইতে আছে। রাত্রে আমরা ঘুমাইতে পারি না বইয়ের কারণে। আমার ছোট বাচ্চাটা পর্যন্ত কি ঘুমের থেকে চমকে উঠে। সংঘাত তীব্র হওয়ায় নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কক্সবাজারের নাফ নদী ও সীমান্ত জুড়ে বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। মায়ানমার সীমান্তে যেটা হচ্ছে ওদেরকে আমি তখন এগুলো তারা নজরদারি রাখেন। মায়ানমার যে আরাকান আর্মিরা যে বাংলাদেশ না ঢুকতে পারে। আজকে আমরা যেটা একটা মেসেজ পেয়েছি যে বুটিডং এর থেকে আরো ডেপথে, যেটা আমাদের এদিকে আওয়াজ শোনা যায় নাই, ওদিকে এয়ার স্ট্রাইক হয়েছে। আমাদের এদিকে টেকনাফ উখিয়ার দিকে কোনো আওয়াজ পাওয়া যায় নাই। সর্বপর্যায়ে সবাই সতর্ক অবস্থানে আছে, কোনো ডাউট নেই ব্যাপারে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার টেকনাফের হোয়াইংকং ও নীলা সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনদের বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমন পরিস্থিতিতে টেকনাফের শাহপরি দ্বীপ, নীলা, হোয়াইংকং ও নেটং পাড়া সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আদাবরে বিএনপি নেতা আবুল বাশার সাদ্দাম হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আর তাৎক্ষণিক ক্ষোভ থেকেই এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে, এমনটাই বলছে পুলিশ। আর এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলোয়ার হোসেন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর কথাও জানান ডিবি প্রধান। ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে রাজধানীর আদাবরে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার সাদ্দাম খুনের ঘটনায় মূল হোতা রিপন সহ 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক বা এলাকা ভিত্তিক আধিপত্যের বিষয় ছিল না। হত্যাকাণ্ডে যিনি সরাসরি জড়িত ছিল সেই আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ গ্রেপ্তার করেছি। আর এখনো মামলা দায়ের হয়নি, মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের হলে এগুলো তদন্ত করে ওখানে তারও জড়িত ছিল তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ভবিষ্যতে খেলা দেখাকে কেন্দ্র করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংসতা এড়াতে এবার বিশেষ নজরদারির কথা ভাবছে পুলিশ প্রশাসন। যে বড় বড় স্ক্রিনে দেখা হয় এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিনটা নেয় তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করেছে ডিবি, পাঠানো হয়েছে কারাগারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জানলাম যে সেই তাকে থেকে নামার সঙ্গে সঙ্গে, মাইক্রোবাস থেকে নামার সঙ্গে সঙ্গে সে তার গালে বোধহয় একটা চট দিয়েছিল বা আঘাত করেছিল, করে তার শার্টটা ধরে তাকে মাইক্রোবাসে উঠায় নিয়ে গেছে। এই গুমের নেপথ্যে আর কারা জড়িত তা বের করতে তদন্তের কথা জানিয়েছে পুলিশ। যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের হকির ইতিহাসে আব্দুস সাদিক একটি অধ্যায়ের নাম। মাঠ ও মাঠের বাইরে তিনি হয়ে উঠেছিলেন অসংখ্য ক্রীড়াবিদের অনুপ্রেরণা।
দর্শক, গত 20 জুন চিরবিদায় নিয়েছেন বাংলাদেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত কিংবদন্তি আব্দুস সাদেক। রাজধানীর আরমানিটোলায় হয়েছে তার স্মরণ সভা। সেখানে সতীর্থ, শিষ্য, স্বজন এবং দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা স্মরণ করেছেন তার বর্ণাঢ্য জীবন ও অবদানের কথা। একটা স্টিক থেমে গেছে মাঠ কাঁপানো এক অধিনায়কের পদচারণা, কিন্তু থামেনি তার গল্প। বাংলাদেশের হকির ইতিহাসে যে নামটি শ্রদ্ধা আর গর্বের সঙ্গে উচ্চারিত হয়, সে আব্দুস সাদেকের শূন্যতা এখন বয়ে বেড়াচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। গত 20 জুন না ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশের প্রথম জাতীয় হকি দলের এই অধিনায়ক। আর আজ তাকে স্মরণ করতে এক ছাদের নিচে জড়ো হয়েছেন তার সতীর্থ, শিষ্য, স্বজন আর ক্রীড়া ব্যক্তিত্বরা। আপনারা যে কি পরিমাণ ভালো আমার বাবাকে বাসেন আমি এখানে এসে বুঝতে পেরেছি। দীর্ঘ 10 মাস ক্যান্সারের সঙ্গে ভুগে অনেক কষ্ট করেছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, জানি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। যখনই আব্বু আরমানিটোলা হকি নিয়ে কথা বলতো, আব্বুর কাছে যেতাম কথা বলার জন্য, হিজ আইজ উড লাইট আপ, মানে এমন নস্টালজিক হয়ে যেত, মনে হতো দ্যাট মানে খুব মানে দ্যাট ওয়াজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট আই উড সি হিম এট এ টাইম, যখন হকি নিয়ে কথা বলতো। স্মৃতির ঝাঁপি খুলে একের পর এক গল্প শোনান তার সতীর্থরা। কেউ তুলে ধরেন তার দুর্দান্ত নেতৃত্বের কথা, কেউ বলেন মাঠে লড়াকু মানসিকতার কথা, আবার কেউ স্মরণ করেন একজন বিনয়ী ও মানবিক মানুষকে। এখন চলে যাওয়ার পরে আরো স্মৃতি কিন্তু আরো তীব্র হয়ে যাচ্ছে আমাদের। উনি অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ সংগঠক সবকিছুতে কম ছিল। তো আমরা ওনার মাত্রার কামনা করি, আল্লাহ ওনাকে দেশের সর্বোচ্চ আসলে প্রতিষ্ঠিত করুক। আমি মনে করি আমার লেভেলের প্লেয়ার ছিল বিরাট, সাদেকের লেভেল তো দূরের কথা, সাদেককে নাই। এটা আমার জীবনের একটা দুঃখ ছিল এবং এই নিয়ে আমি অনেক ঝগড়াও করছি ওদের সাথে। আব্দুস সাদেক নেই, তবে তার গড়ে দেওয়ার পথ, তার আদর্শ আর দেশের হকির প্রতি ভালোবাসা আজও অনুপ্রাণিত করে নতুন প্রজন্মকে। আর তাই উপস্থিত সবার প্রত্যাশা, এই কিংবদন্তির স্বপ্নকে ধারণ করেই এগিয়ে যাবে বাংলাদেশের হকি। তাসবিহ শরণ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।